মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। হঠাৎ সন্ধেতে পূর্বে আপনারা গুপ্তধনের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার এসেছে গুপ্তধনের একটি রোমাঞ্চকর গল্প। আজ আপনি শুনবেন হেমন্ত দত্তর কলমে নটরাজের গুপ্তধন। এর আগেও আপনি লেখকের একটি গল্প আমাদের চ্যানেলে শুনেছেন। হেমন্ত দত্ত বর্ধমানের ইজলাবাদ হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে হেমন্ত দত্ত, প্রধান চরিত্রে প্রীতম এবং রৌমিক। শুরু হচ্ছে আজকের নিবেদন, নটরাজের গুপ্তধন। নটরাজের ছোট্ট মূর্তিটা বেদিতে বসাতেই ভয়ঙ্করভাবে কেঁপে উঠল গুহাটা। সেই কাঁপুনিতে কেঁপে উঠল পাশের পাহাড়টাও। বড় একটা পাথরের চাই গড়াতে গড়াতে নেমে গেল নিচে, আর সজোরে আঘাত করল নিচে ঝোপের মধ্যে লুকিয়ে রাখা গাড়িটায়। ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল, আর দাউ দাউ করে জ্বলে উঠল গাড়িটা। পাহাড়ের পাকদণ্ডে দিয়ে চলেছিল পুলিশের টহলরত গাড়িটা। বিস্ফোরণ দেখে ঝড়ের গতিতে তারা এগিয়ে এলো। নটরাজের মূর্তির সামনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা ছায়া মূর্তি। বাইরে থেকে কেউ একজন চিৎকার করে বলল, পুলিশ আসছে, পুলিশ, ভয়ঙ্কর বিপদ। চিৎকার করতে করতে ছুটে পালাতে গেল লোকটা। বেশ কয়েক রাউন্ড গুলি ছুটে এলো, একটা এসে বিঁধল লোকটার পায়ে। লোকটা হুমড়ি খেয়ে পড়ে গেল, আর শরীরটা গড়াতে গড়াতে নেমে গেল নিচে। কুকুরের বেয়াড়া ডাকটায় ঘুমের চটকাটা ভেঙে গেল বিনয় বোসের। খাওয়া দাওয়ার পর বেশ অনেকটা সময় বই পড়ে সে। আজও শুতে তার 2টো বেজে গিয়েছিল প্রায়। সবে ঘুমটা আসছিল, তখনই কুকুরের বেয়াড়া ডাকটা কানের পর্দায় ধাক্কা মারল। প্রথমে ভেবেছিল ডাকছে ডাকুক, একটু পরেই থেমে যাবে। কিন্তু ডাকটা যখন থামল না, তখন উঠতেই হলো বাধ্য হয়ে। তার বাড়িটা একটু নির্জন এলাকাতেই বলা চলে। বসতি এখনো সেভাবে গড়ে ওঠেনি। জায়গা প্লট বিক্রি হচ্ছে। হয়তো বছর খানেকের মধ্যেই গজিয়ে উঠবে সার সার বাড়ি। শালটা গায়ে জড়িয়ে ঝুল বারান্দার দিকে এগিয়ে গেল সে। নিজের মনেই চাপা বিরক্তি নিয়ে বলল, কি হলোটা কি? কুকুরটা এভাবে ডাকছে কেন? এ তো থামতেই চাইছে না। দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। হিম শীতল হাওয়া ঝাপটা মারল শরীরে। কুয়াশার পাতলা আস্তরণ ঢেকে আছে চারিদিক। যেহেতু বসতি এখনো সেভাবে গড়ে ওঠেনি, তাই আলোর ব্যবস্থাও পর্যাপ্ত নয়। দূরে ল্যাম্পপোস্টের মাথায় একটা আলো আছে বটে, কিন্তু তাতে আলোর চেয়ে ছায়া বেশি। বিনয় তীক্ষ্ণ দৃষ্টি ফেলল সামনের রাস্তায়। না, কেউ নেই, থাকার কথাও নয়। এরকম প্রায় জনমানবহীন জায়গায় কেই বা রাত বিরেতে আসবে? কেনই বা আসবে? নিজের মনেই বলল, কি জানি কুকুরটা কি দেখেছে। ফেরার জন্য ঘুরতে গেল, আর ঠিক তখনই কানে এসে লাগলো খট খট শব্দটা। চকিতে আবারও দৃষ্টি ফেলল বিনয়।
খোঁড়া মতো লোক হেঁটে যাচ্ছে রাস্তা ধরে। লোকটার হাতে একটা হ্যান্ড ক্রাচ, সেটার শব্দই আসছে রাস্তা থেকে। কুকুরটা তবে ওই লোকটাকে দেখে এমন বেয়াড়া ভাবে ডাকছিল, কিন্তু কে লোকটা এরকম শীতের রাতে এখানে? শিরশিরে একটা অনুভূতি যেন নাড়া দিল বিনয়কে। আরও একবার তীক্ষ্ণভাবে জরিপ করল লোকটাকে। নিজের মনেই বলল, না, ভিখারি বা ওই জাতীয় কোনো লোক বলে তো মনে হচ্ছে না। পাগল জাতীয় কেউ তো নয়। তাহলে কি? আর কিছু ভাবার আগেই একটা তীব্র আলোর রেখা উল্টো দিক থেকে এগিয়ে আসতে দেখা গেল। একটু পরে বিনয়ের কানে এলো গাড়ির শব্দটা। কালো গাড়িটা ল্যাম্পপোস্টের আলোয় দৃশ্যমান হলো। বিনয়ের ষষ্ঠ অনুভূতি জানান দিল কিছু একটা ঘটতে চলেছে এই হিমশীতল গভীর রাতে। শরীরটা তার টানটান হয়ে গেল। বিনয় যেহেতু বারান্দায় আলো জ্বালায়নি, তাই অত দূর থেকে তাকে দেখা বিশেষ সম্ভব নয়। তবু বিনয় যতটা সম্ভব অন্ধকারে নিজের শরীরটা মিশিয়ে অপেক্ষা করতে লাগলো কি ঘটে সেটা দেখার জন্য। কালো গাড়িটা খোঁড়া লোকটার সামনে এসে সজোরে ব্রেক কষল। ঝাঁকুনি খেয়ে থামলো গাড়িটা। আলো জ্বলা অবস্থাতেই গাড়ি থেকে নামলো এক ব্যক্তি। ধীর পায়ে সে এগিয়ে এলো খোঁড়া লোকটার দিকে। দুজনের মধ্যে কিছু কথাবার্তা চলল, কিন্তু বিনয় ভাবতেই পারেনি ঘটনা এত দ্রুত, এত ভয়ঙ্কর রূপ নেবে। খোঁড়া লোকটা কথা বলতে বলতেই হাতের ক্রাশটা দিয়ে সজোরে আঘাত করলো লোকটার গলা লক্ষ্য করে। লোকটা গলা চেপে বসে পড়ল, আর ঠিক তখনই খোঁড়া লোকটা কোমরে গুজে রাখা ভোজালিটা বিদ্যুৎ বেগে চালিয়ে দিল লোকটার পায়ে। এক কোপে কেটে নিল পাটা, আর চোখের পলকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। সবে সকাল হয়েছে। ফোনটা বেজে উঠল ঝনঝন করে। বিনয় খুব বিরক্ত বোধ করল। রাতে ভালো ঘুম হয়নি তার। এই ভোরের দিকেই যা একটু চোখ লেগেছিল, কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে কিছুটা গজগজ করতে করতে উঠে পড়ল। ফোনটা আছে ডাইনিংয়ে। রিসিভার কানে তুলে কিছুটা ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো, বিনয় বোস বলছি। বিনয়দা, আমি রমেশ বলছি। খবরটা শুনেছো? খবর? কি খবর? টিভিটা অন করো, দেখো ওখানে কি দেখাচ্ছে। হ্যাঁ, সে না হয় দেখছি, কিন্তু খবরটা কি? প্রমোটার রঞ্জন রায় কোনো এক আততীয়র হাতে খুন হয়েছে। শুধু তাই নয়, খুনি নির্দয়ভাবে তার ডান পাটা কেটে নিয়ে চলে গেছে। জানি। জানো? হ্যাঁ, কাল রাতে আমার চোখের সামনেই ঘটেছে ঘটনাটা। মানে? শোন, ঘণ্টাখানেকের মধ্যে আমার নতুন বাড়িতে চলে আয়, বেরোতে হবে। রমেশ 1 ঘন্টার মধ্যেই হাজির হলো। বিনয়ের কোনো কাজের লোক নেই। নিজের কাজ নিজেই করতে সে পছন্দ করে। ফ্লাক্সে চা রাখাই ছিল। রমেশকে 1 কাপ দিয়ে নিজেও 1 কাপ নিল। দুজনে গিয়ে দাঁড়ালো বারান্দায়। আজ আকাশ কিছুটা মেঘলা, রোদের আঁচ নেই। মাঝে মাঝে দমকা হাওয়া ঝাপটা মারছে। সামনে রাস্তায় আঙুল দেখিয়ে বলল, কাল রাত 2টো নাগাদ ঘটনাটা ঘটে। আমি অবশ্য রঞ্জন রায়কে চিনতে পারিনি আলো অন্ধকারে। কেন, খবরে কি খুনের জায়গার নাম বলেনি, নাকি তুই টিভিতে দেখে জায়গাটা ঠিক চিনতে পারিসনি? রমেশ একটু আমতা আমতা করে বলল, হয়তো নাম বলেছিল। আমি আসলে উত্তেজনায় জায়গাটাও তখন ঠিক খেয়াল করে উঠতে পারিনি। বেশ, চল যাওয়া যাক। কোথায়? থানায়। অফিসার আমার বিশেষ চেনা জানা লোক। 5 মিনিটের মধ্যেই বের হলো দুজনে। রমেশ আলতো হাসি নিয়ে বলল, কিছু মনে করো না বিনয়দা, আমি দেখেছি যে কোনো রহস্য সন্ধানের থানার অফিসারের সাথেই কেমন যেন প্রাক্তন প্রেমিক প্রেমিক ব্যাপার থাকে। যে কোনো জায়গায় রহস্য সন্ধানে যাও, সেই থানার অফিসার তার চেনাই হবে। বিনয় গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল,
তা ঠিক, তবে আমার সাথে এই অফিসারের চেনা জানাটা একটু বিশেষ ধরনের, সেতে গেলেই বুঝতে পারবি। ও আচ্ছা বিনয়দা, ঘটনাটা যখন তোমার চোখের সামনে ঘটেছে তাহলে খুনিকে তো তুমি কিছুটা হলেও চেনো। না রে, চেনা জানা আর হলো কই, তার আগেই তো কচাং করে পা কেটে অন্ধকারে মিলিয়ে গেল। রমেশ আর কিছু বলার আগেই বিনয়ের গাড়িটা ঢুকে পড়ল থানার চত্বরে। থানায় পা দিয়ে রমেশ শুনতে পেল অফিসারের গনগনে গলাটা। চ্যাংড়ামো হচ্ছে না, ন্যাংটো করে পেটাবো শালা। বল মাল কোথায় রেখেছিস? রমেশ আর বিনয় দেখল একটা শীর্ণ চেহারার লোককে অফিসার ধমকাচ্ছে, সম্ভবত কোনো চুরি টুরির জন্য। বিনয়কে দেখতে পেয়ে উল্লাসিত হয়ে বলল, আরে আসুন আসুন বিনয়বাবু, বসুন বসুন। তাই তো ভাবছি আজ আমার সকাল থেকেই সব খারাপ যাচ্ছে, এই খারাপটুকুই বা বাকি থাকে কেন? সারা আজ কার মুখ দেখে উঠেছি কে জানে। বলুন কোন ঝামেলা পাকাতে এসেছেন? বিনয়কে বিশেষ প্রতিক্রিয়া দিতে দেখা গেল না। এরকম টেরা টেরা কথা শুনে সে আলতো হেসে বলল, ঝামেলা তো আগেই পিকেছে, এবার ঝামেলাটা মেটাতে চাইছে। আপনি নিশ্চয় রঞ্জন রায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটার কথাটা শুনেছেন? হ্যাঁ মশাই, এই পোশাকটা যখন গায়ে চড়িয়েছি তখন প্রেম আলাপ শোনার জন্য নয় নিশ্চয়ই, এইসব ঘটনা শোনার জন্যই তো জন্ম। তবে আপনার কাছ থেকে আর কিছু শুনে মাথা খারাপ করতে চাই না। হ্যাঁ, দয়া করে আসুন। বিনয় একটুক্ষণ চুপ করে ভাবল, তারপর উঠে পড়ল, মৃদু স্বরে বলল, চল রমেশ, যাওয়া যাক। তোকে বলেছিলাম না, অফিসারের সাথে আমার বিশেষ জানাশোনা আছে। কিন্তু উনি এমন ব্যবহার করেছেন কেন? বিনয় একটা সিগারেট ধরালো, এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বিনোদ লালের মার্ডার কেসটাই ওনাকে আমার কারণেই অপদস্থ হতে হয়েছিল। উনি যাকে খুনি বলে ধরেছিলেন, আমার জন্য তার বেকসুর খালাস হয়ে যায়, ওনার প্রমোশনটাও আটকে যায়। তাই আমার সাথে এতটাই দোস্তি। তাহলে এখন উপায়? উপায় তো কিছু বের করতেই হবে। রাস্তার ওই মোড়ে একটা টেলিফোন বুথ আছে না, একটু অপেক্ষা করতো, আমি চট করে একজনকে একটা ফোন সেরে আসছি। বিনয় চলে গেলে রমেশ গাড়িটায় ঠেস দিয়ে দাঁড়ালো একটু। গতকালের খুনের ঘটনাটা বুড়বুড়ি কাটছে তার মনের ভেতর। বাবু কিছু ভিক্ষা দিন বাবু। রমেশ দেখল জরাজীর্ণ চেহারার এক ভিখারি তার সামনে দাঁড়িয়ে। লোকটার মাথায় ঝাঁকড়া চুল, মুখে কাঁচা পাকা দাড়ি। কিছুটা আনমনেই পকেট থেকে একটা টাকা নিয়ে ভিখারিটিকে দিতে গিয়েও থমকে গেল রমেশ। ভিখারিটা হাতের তালু মেলে আছে তার সামনে ভিক্ষা নেওয়ার জন্য। হাতের তালুতে লাল কালিতে আঁকা একটা ক্রস চিহ্ন, আর এই ক্রস চিহ্নটাই যেন নাড়িয়ে দিল রমেশকে। হাতের তালুতে এরকম চিহ্ন আঁকার অর্থ কি? বাবু দিন না, খুব খিদে পেয়েছে, কিছু খাবো। রমেশ কয়েনটা হাতের তালুতে দিল। ভিখারিটা কেমন একটা দৃষ্টিতে দেখল রমেশকে, তারপর খোঁড়াতে খোঁড়াতে সামনের দিকে চলে গেল। রমেশের বুকটায় কেমন একটা শিরশির অনুভূতি বয়ে গেল প্রায় নিঃশব্দে। সে অপেক্ষা করতে লাগলো বিনয়ের ফেরার জন্য। বিনয়কে দেখা গেল একটু পরেই সামনের দিক থেকে এগিয়ে আসছে। রমেশের দিকে তাকিয়ে বলল, কে, তোকে এরকম লাগছে কেন? কি নিয়ে এত টেনশন? আরে না, তেমন কিছুই না। আসলে ওই খোড়া ভিখারিটাকে নিয়েই ভাবছি। হঠাৎ এই সকালে ভিখারিটাকে নিয়ে পড়লি কেন বলতো? না, আসলে ওর হাতের তালুতে লাল একটা ক্রস দেখে। সশব্দে বন্ধ হলো গাড়ির দরজাটা। বিনয় কঠিন মুখে তাকালো রমেশের দিকে। রমেশ কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করল, কি হলো বিনয়দা? কি বলি? ভিখারির হাতের তালুতে একটা লাল ক্রস। রমেশ, কোথায় সে? ওই লোকটাই কালকের সেই খুনি। কোন দিকে গেল? ধর এক্ষুনি। ওই সামনের দিকে। দৌড়ালো দুজনে, খুঁজলো আতিপাতি। না, কোথাও সেই খোঁড়া ভিখারির কোনো চিহ্ন নেই।
বিনয় মুখে একটা আওয়াজ ছেড়ে বাতাসে মুষ্টি নিক্ষেপ করল। দুষ, হাতের নাগালে পেয়েও। আবারও দুজনে গাড়িতে ফিরে এলো। বিনয় গাড়িটা স্টার্ট দিতে দিতে বলল, ক্রস চিহ্নটা হচ্ছে সাবধানবাণী ব্রাদার। তার মানে মহামান্য আমাদের সমস্ত গতিবিধি লক্ষ্য রেখেছে। চল এখন যাওয়া যাক। দ্বিতীয় ঘটনাটা ঘটল শনিবার গভীর রাতে, অর্থাৎ প্রথম ঘটনার 3 দিন পর। খুনের রকম প্রায় একই, ধারালো কিছু দিয়ে গলায় আঘাত, তারপর নির্দয়ভাবে কেটে নেওয়া হয়েছে ডান পাটাকে। দ্বিতীয় খুন যে হয়েছে তার নাম রাসবিহারী বর্মন, একজন হোটেল ব্যবসায়ী। তৃতীয় খুনটা হলো এর থেকে 2 দিন পরে, বিকাশ সাহা, তার মদের ব্যবসা। এই খবরগুলোই পর পর সাজিয়ে সাজিয়ে দেখছিল বিনয়। আর তখনই ফোনটা বেজে উঠল। উঠে গিয়ে ধরল সে। হ্যালো, বিনয় বোস বলছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ অবিনাশ বাবু, ধন্যবাদ। এবার তাহলে অফিসিয়াল কাজে নেমে পড়া যাবে, আর কোনো বাধাই রইল না। ফোনটা রাখতেই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই রমেশকে দেখা গেল। ঘরে ঢুকতে ঢুকতে উত্তেজিত গলায় সে বলল, খবরটা জেনে গেছো নিশ্চয়ই। এত মহা গজব ব্যাপার চলছে, কি যে বলবো। এতদিন শুনেছি খুন করে খুনি মুন্ডু কেটে নিয়ে যায়, কিন্তু পাও যে কাটে সেটা জানতাম না। সেটাই তো প্রশ্ন, পাটা কাটছে কেন? আক্রোশের বশে নাকি অন্য কোনো কারণ আছে? জানিস রমেশ, আমার কিন্তু কোনোভাবেই লোকটাকে সিরিয়াল কিলার জাতীয় কিছু বলে মনে হচ্ছে না। এই পা কেটে নেওয়ার পিছনে না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে রে। রমেশ, তোর যত সোর্স আছে কাজে লাগা। আমার ষষ্ঠেন্দ্রিয় বলছে যে খুন করেছে আর যারা খুন হয়েছে সব পূর্ব পরিচিত। তুই খোঁজ নিয়ে দেখ এই পরিচিতর দলে এই শহরে আর কে কে আছে। বিনয়দা, আমি এখনই কাজে নামছি, খবর পেলেই তোমাকে জানাচ্ছি। দুপুরের মধ্যে ফোন করে রমেশ সব খবর জানালো। সেই খবরগুলোকে একটা পাতায় নোট ডাউন করল বিনয়। বেশ কয়েকবার চোখ বোলালো, তারপর উঠে গিয়ে ফোন করল রমেশকে। রমেশ, তৈরি থাকিস, রাত 10টায় তোকে পিক আপ করছি। কিন্তু কোথায় যাচ্ছি আমরা? খুনিকে একেবারে হাতে নাতে ধরতে হবে। ফোনটা কেটে দিল বিনয়। রমেশ এক মুহূর্ত থ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর নামিয়ে রাখল রিসিভারটা। সে বুঝতে পারছে আজ রাতে কিছু ঘটতে চলেছে, ভয়ঙ্কর কোনো এক ঘটনার অংশীদার হতে চলেছে সে। ঠিক রাত 10টায় বিনয় রমেশকে তুলল গাড়িতে। আজ ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়েছে, কুয়াশার একটা ফিনফিনে চাদর ছড়িয়ে আছে চারপাশে। বিনয় কঠিন মুখ করে গাড়ি চালিয়ে চলেছে। প্রায় ঘন্টাখানিক যাওয়ার পর তারা থামল একটা তেমাথার মোড়ে। বিনয় সামনের দিকে তাকালো। একটা ক্যাসিনো, নিয়ন আলো জ্বলছে। স্টিয়ারিংয়ে আঙুল দিয়ে আলতো চাপড় দিতে দিতে বলল, কিরে রমেশ, খুব টেনশন মনে হচ্ছে? না, মানে তা একটু লাগছে। আসলে যতই গোয়েন্দাগিরি পছন্দ করি, সরাসরি খুনিকে ধরা মানে। বেশ, তাহলে এটা রাখ, ভয় কিছুটা কমবে। বিনয় একটা পিস্তল বাড়িয়ে দিল রমেশের দিকে। রমেশ চোখ একটু বড় করে দেখল পিস্তলটাকে। হিম শীতল একটা অনুভূতি বয়ে গেল শরীরে। ভয় কাটার পরিবর্তে দ্বিগুণ বেড়ে গেল যেন। কাঁপা কাঁপা স্বরে বলল, কিন্তু আমি তো পিস্তল চালাতে জানি না। দূর, চালাবি কেন? শুধু সামনে না চাবি ভয় দেখানোর জন্য। তুমি কি নিশ্চিত যে খুনি আসবে? নিশ্চিত বলতে পারি না, কিন্তু দৃঢ় অনুমান এ তুই বলতে পারিস। তুই যে ইনফরমেশনগুলো পাঠিয়েছিস সেগুলো একবার ভেবে দেখ।
যারা খুন হয়েছে তারা প্রত্যেকেই আগে থাকতো শিলিগুড়ি বা তার আশেপাশে। প্রত্যেকেই প্রায় একই সময়ে শহরে এসেছে এবং বিভিন্ন ব্যবসা পেতে বসেছে। এবার খুনের দিনগুলো দেখ, প্রথম খুন থেকে তৃতীয় প্রত্যেকটাই একদিন পরে কমে আসছে। তাই আমার অনুমান বিনয়দা, ওই যে প্রমোদ রঞ্জন বিশ্বাস আসছে। বিনয় সামনে দৃষ্টি ফেলল। প্রখ্যাত জুয়েলারি ব্যবসায়ী প্রমোদ রঞ্জন কিছুটা টলতে টলতে এসে উঠল তার কালো গাড়িটায়। গাড়িটা একটু পরেই বেরিয়ে গেল। বিনয় এক মুহূর্ত অপেক্ষা করল, তারপর স্টার্ট দিল নিজের গাড়িতে। ধীর গতিতে অনুসরণ করে চলল সামনের গাড়িটাকে। প্রায় পৌনে 1 ঘন্টা পর সামনের গাড়িটা থামল একটা ঢাউস বাড়ির সামনে। বেশ কয়েকটা কুকুর ডেকে উঠল উচ্চস্বরে। যতটা সম্ভব অন্ধকারে গাড়িটা রেখে একবার চারপাশের বাড়িগুলো তীক্ষ্ণ চোখে জরিপ করল বিনয়। রাস্তার ঘোলাটে আলোয় চারপাশটাও দেখল। সবাই ঘুমিয়ে পড়েছে বলেই মনে হচ্ছে। প্রমোদ রঞ্জন নামল গাড়ি থেকে। বিনয়ের চোয়াল কঠিন হলো। বিড়বিড় করে বলল, গাড়িটা গ্যারেজ না করে এখানে থামলো কেন বলতো? তবে কি সেও জানে খুনি আজ আসবে তাকে খুন করতে? প্রমোদ একটা সিগারেট ধরালো। ভাবগতিক দেখে মনে হচ্ছে সে কারোর প্রতীক্ষা করছে। খট খট শব্দটা একটু পরেই কানে এলো। বিনয় আর রমেশ দুজনের শরীর টান টান হয়ে গেল আপনা হতেই। অন্ধকার থেকে বের হয়ে আসছে একটা ছায়ামূর্তি। খোঁড়াতে খোঁড়াতে সে এগিয়ে আসছে প্রমোদের দিকে, হাতে একটা হ্যান্ড ক্রাচ। রমেশ দেখল লোকটাকে, সেই ভিখারি মতো লোকটাই। বিনয়দার অনুমান এই লোকটাই খুনি, কিন্তু রমেশের যেন কোনোভাবেই লোকটাকে খুনি বলে মনে হলো না। এরকম জীর্ণ শীর্ণ চেহারার লোক এত নির্দয়ভাবে খুন করতে পারে? তার প্রতিপক্ষ একবার ধাক্কা দিলেই তো এই লোকটা 10 হাত ছিটকে যাবে। লোকটা একইভাবে এগিয়ে আসছে প্রমোদের দিকে। বিনয় চাপা স্বরে বলল, রমেশ, চটপট নাম গাড়ি থেকে, যেতে হবে ওখানে। তবে খুব সাবধান, লোকটা কোনোভাবেই যেন আমাদের উপস্থিতি বুঝতে না পারে। রমেশ পিস্তলটা শক্ত মুঠোয় ধরে এগিয়ে গেল। প্রায় নিঃশব্দে তারা গিয়ে দাঁড়ালো প্রমোদের গাড়িটার পেছনে। রমেশের পিস্তলটা আলতো ঠুকে গেল গাড়ির বডিতে। ঠক করে একটা আওয়াজ হলো। প্রমোদ এবার আলতো ঘাড় ঘুরিয়ে দেখল বিনয় আর রমেশ সরিয়ে নিল নিজেদের দ্রুত। খোঁড়া লোকটা প্রমোদ রঞ্জনের কাছে এসে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল যেন। প্রমোদের আঙুল একবার অদ্ভুত ভঙ্গিতে নড়াচড়া করল। খোঁড়া লোকটা দ্রুত নিজেকে গুছিয়ে বলল, কি প্রমোদ, হ্যাঁ চিনতে পারছিস আমাকে? আমি তোকে টেলিফোন করেছিলাম তখন এখানে আসার জন্য। জানো তুই তুই মানে তুই তো জেল থেকে পালিয়ে এসেছি বিশ্বাসঘাতকদের ওই নিজের হাতে শাস্তি দিতে। বলেই লোকটা হ্যান্ডক্রাচটা তুলল। বিনয় আর রমেশ চমকে দেখল হ্যান্ডক্রাচের তলা থেকে বের হয়ে এলো একটা ধারালো ছুরির ফলা। রমেশ বুঝতে পারল এই শীর্ণ লোকটার আসল শক্তি কি। প্রমোদ রঞ্জন ভয়ে সরে গেল কিছুটা। 2 হাত জড়ো করে বলল, জানো বিশ্বাস করা, আমি আমি কিছু জানি না। আমি তো বিশ্বাস? লোকটা ক্রাচটা তুলল প্রমোদকে লক্ষ্য করে, আর তখনই রমেশের আঙুল কোনো এক প্রবর্তিত ক্রিয়ায় টান দিল ট্রিগারে। বেশ কয়েকটা আগুনের গোলা ছুটে গেল। গুলির শব্দ আর ভয়ঙ্কর এক আর্তনাদে খান খান হয়ে গেল রাতের নিস্তব্ধতা। ধোঁয়া আর কুয়াশার অন্ধকারে ঢেকে গেল চারপাশ। 7 নম্বর কেবিনে কিছুটা অস্বস্তি নিয়ে ঢুকলো বিনয় আর রমেশ। প্রমোদের বিশাল ভুঁড়িটাকে উঠতে নামতে দেখা যাচ্ছে। অ্যাটেন্ড নার্স চেক করে চলে গেলে একটা চেয়ার টেনে বসলো বিনয়। মৃদু হাসি নিয়ে বলল, কি প্রমোদ বাবু, কেমন বুঝছেন? চোট সামান্য লেগেছে?
থ্যাঙ্কস দাদা, খুব বেঁচে গেছি। আমি জানি না আপনি কে, কিন্তু আমি এতক্ষণে স্বর্গরথে চেপে শহরে ঘুরতাম। হ্যাঁ, আপনি যদি ঠিক সময় ফায়ার না করতেন। আরে আমি কোথায় ফায়ার করলাম? ওসব আমার ওই ভাইটির কাজ। ও দারুণ পিস্তল চালায়। কি রমেশ, পিস্তল চালানোর রেকর্ডটা একবার শোনাবি নাকি? রমেশ আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, তখনই ভারী বুটের আওয়াজটা শোনা গেল। দরজায় দেখা গেল সেই খিটকেল পুলিশ অফিসারকে। বিনয়কে দেখে ধারালো হাসি নিয়ে বলল, ও আপনি? ঝামেলা তো তার মানে পেকেই আছে। আচ্ছা মশাই, আপনার রাশিটা ঠিক কি বলুন তো? হ্যাঁ, যেখানে ঝামেলা সেখানেই আপনি। এখন তো আবার সঙ্গে একটা ঝ্যাঁটাও নিয়ে ঘুরছেন দেখছি। তা যাক, যে ডিউটিটা করতে এসেছি করি। বলুন প্রমোদ রঞ্জন মশাই, ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো? বিনয় উঠে পড়ল, বলল, আচ্ছা প্রমোদবাবু, এখন আসছি। হ্যাঁ, বাকি কথা না হয় আপনার বাড়িতেই হবে। বলে চলে যেতে গিয়েও থেমে অফিসারকে উদ্দেশ্য করে বলল, প্রমোদেশবাবু আসি, আপনি নিশ্চিন্তে ইন্টারোগেশন চালান। তবে দেখবেন কোনোদিন না আবার চেয়েছে এই ঝামেলাতে পড়তে ইচ্ছে করে। বিনয় আর রমেশ ঝড়ের বেগে বেরিয়ে এলো। প্রমথেশবাবু দাঁতে দাঁত চেপে ওইখানেই দাঁড়িয়ে রইল। ঠিক পরদিনই সন্ধেবেলায় বিনয় আর রমেশ হাজির হলো প্রমোদ রঞ্জনের বাড়িতে। যেহেতু তেমন আঘাত লাগেনি, তাই তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বিছানায় আধশোয়া হয়েছিলেন প্রমোদ। বিনয় আর রমেশকে খাতির করে বসালো সে। তারপর হাঁক দিল, বাচ্চু, 2 কাপ চা। একটু পরেই 2 কাপ ধোঁয়া ওঠা চা আর স্ন্যাক্স বড় ট্রেতে হাজির হলো। প্রমোদ আলতো হাসি নিয়ে বলল, নিন নিন নিন, চা খেতে খেতেই কথা শুরু করা যাক। আপনি বা আপনারা যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই কিছু লুকাবো না। বিনয় চায়ে আলতো চুমুক দিল, তারপর ঠোঁটে হাসির রেশ নিয়ে বলল, গল্প শুনবো একদম গোড়া থেকে। প্রমোদ এক পলক তীক্ষ্ণ দৃষ্টিতে বিনয়কে দেখল, তারপর মৃদু গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, গোড়া থেকে সব বলবো। ওই পুলিশ অফিসার ইনি বিনে অনেক কিছুই জানতে চেয়েছিল, কিন্তু আমি বলিনি। আপনাকে সব বলবো। শোনার পর আমায় দয়া করবেন না ঘৃণা করবেন, সে আপনাদের ব্যাপার। বিনয় আর রমেশ যেন শুনতে শুনতে পিছিয়ে গেল 7 বছর আগের শিলিগুড়ির গভীর জঙ্গলের এক ভয়ঙ্কর দৃশ্যপটে। জঙ্গলে সন্ধে গড়াতে শুরু করেছে। গাছের ছায়া ঘন হতে শুরু করেছে। তার সাথে হিম শীতল একটা হাওয়া বইছে গোটা জঙ্গল জুড়ে। বাতাসে কেমন একটা হিসহিসে আওয়াজ। ঠিক সেই সময় একটা ট্রাক ঘড় ঘড় শব্দ তুলে এসে থামল কাঠের চালা ঘরটার সামনে। ট্রাক ড্রাইভার নামলো। এক মুহূর্ত অপেক্ষা করল সে। এদিক ওদিক তাকালো, অতি সন্তর্পণে এগিয়ে এসে ঢুকলো চালা ঘরটার ভেতরে। চালাঘরের ভেতরে আগে থেকেই অপেক্ষা করছে কয়েকজন লোক। তাদের গায়ে মোটা কম্বল জড়ানো, চোখে মুখে উদ্বিগ্নতা স্পষ্ট। ট্রাক ড্রাইভারকে দেখেই একজন বলল, বিকাশ, তোর জন্য অপেক্ষা করছি আমরা। বল, কি এমন দরকার? এভাবে ডাক দিলি কেন? বর্ডারে কিছু গোলমাল নাকি? পুলিশ কিছু জানতে পেরেছে? বিকাশ উপস্থিত লোকগুলোকে একবার দেখে নিয়ে বলল, আরে না না, পুলিশ লাফরা নয়, বরং এই চোরা কারবার টারবার থেকে বের হওয়া একটা উপায় পেয়েছি, কিন্তু তাতে সকলের সাহায্য লাগবে। মানে লটারি পেয়েছিস নাকি? হ্যাঁ, সেরকম বলতে পারিস। এই দেখ। প্রমোদ, রাসবিহারী, রঞ্জন তিনজনেই বড় বড় চোখ করে তাকালো। বিকাশ কোমরে গুজে রাখা থলের ভেতর থেকে সাদা কাপড়ের একটা পুটুলি বের করে আনলো। পুটুলি থেকে বের হলো ছোট সাইজের একটা নটরাজ মূর্তি। সেটা নামালো কাঠের মেঝেতে। প্রমোদ ভ্রু কুঁচকে বলল, কি এটা?
এটাকে পুজো করলে হীরা জহরত মিলবে নাকি? পুজো নয়, খুঁজলে পাওয়া যাবে রাজার ধন। এই বিকাশ, মাল ফাল কি এখনই সন্ধ্যার মধ্যে টেনে নিয়েছিস নাকি? না 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 না, একদম স্বাভাবিক আছি। এটা এটা পড়ে দেখ তোরা। সাদা কাপড়টা মেলে ধরল সে। কাপড়ের ওপর কালো কালিতে লেখা একটা ছড়া। প্রমোদ বিড়বিড় করে পড়ল, দুই পাহাড়ের মাঝখানে ঘুমিয়ে আছে নটরাজ, রাজার ধন লুকিয়ে সেথায়, তুলে আনাই তোমার কাজ। রঞ্জন কিছুই যেন বুঝতে পারছে না, তাই ভ্রু কুচকে সে বলল, আরে আরে এই ছড়ার মানে কি? আরে সব পাহাড় টাহাড় নটরাজ, আরে কোথায় জঙ্গলে? আছে রে আছে, সব হদিশ আছে। এই এই দেখ। আরও একটা কাপড়ের টুকরো বের করে মেলে ধরল সে। কাপড়ের মেঝেতে লাল কালিতে একটা নকশা আঁকা। এটা তো গুপ্তধনের নকশা বলেই মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু নকশাটা উদ্ধার করতে হবে। তাই তো তোদের সকলকে এখানে একসাথে জড়ো হতে বলেছি। একবার যদি উদ্ধার করতে পারি তাহলে আর এসব চুরি টুরি করতে হবে না। কিন্তু তুই কোথায় পেলি? প্রশ্নটায় বিকাশের মুখটা এক মুহূর্তে কঠিন হয়ে গেল। একটু ইতস্তত করল সে, তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বলল, আরে কাল রাতে মাল পাচার করে ফিরছিলাম। ভোর হতে শুরু করলেও অন্ধকার ভালো কাটেনি, তার উপর কুয়াশা। সত্যি বলতে কি, কাল রাতে ঠান্ডা বেশি থাকায় একটু বেশি গলায় ঢেলেছিলাম। চোখ দুটো যেন ঘুম ঘুম লাগছিল। খেয়ালই করিনি কখন লোকটা ট্রাকের সামনে চলে এসেছে। সজোরে ব্রেক মেরেছিলাম, কিন্তু ততক্ষণে যা ঘটবার ঘটে গেছে। আমি ট্রাক থেকে নেমে দৌড়ে গেলাম, দেখলাম লোকটার মাথা প্রায় থেঁতলে গেছে, রক্ত বয়ে যাচ্ছে স্রোতের মতো। লোকটা আঙুল বাড়িয়ে ছিটকে পড়া ব্যাগটা দেখালো। বুঝলাম কিছু বলতে চাইছে লোকটা, কিন্তু গলা তখন জড়িয়ে এসছে তার, তাই বুঝতে পারলাম না কি বলতে চাইছে সে। তবে শেষ কথাটা বলেছিল, নটরাজের গুপ্ত ধন মানুষের যেন কাজে। বিকাশ থামল। মর্গের নিস্তব্ধতা যেন ছড়িয়ে গেল এক মুহূর্তের জন্য। বাইরে জঙ্গলে উত্তরে হাওয়া বইছে শনশন করে, আর ঘরের ভেতর নিস্তব্ধতা জমাট বেঁধেছে। চারজনের চোখ এখন নকশায়। রঞ্জনের মুখে একটা সন্দেহের ছায়া দেখা গেল। মৃদু স্বরে সে বলল, লাশটা এখন কোথায়? আমার ট্রাকে। মানেটা কি? তুই কি লাশটা নিয়ে ঘুরছিস নাকি? পুলিশ দেখলে তো 14 বছরের জন্য শ্বশুর বাড়ি। না, আশা করি সে সম্ভাবনা নেই, তাই তো সন্ধে গড়িয়ে যেতে এসেছি। সকাল থেকে ট্রাকটা ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিলাম, এখন বের করে আনলাম। রঞ্জন উঠে দাঁড়ালো, কিছুটা চিন্তিত মুখে বলল, তাহলে এখন কাজটা কি? লাশটার ব্যবস্থা করা নাকি গুপ্তধন উদ্ধার? আগে 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 লাশটার ঠিকানা লাগাতে হবে, চল, আর দেরি করলে হবে না। চারজন মিলে লাশটা নিয়ে গেল। জঙ্গলের গভীরে সযত্নে কবর দিল। তারপর আবারও ফিরে এলো চালা ঘরে। প্রমোদ ছোট্ট এমার্জেন্সিটা জ্বালালো, মেলে ধরল নকশাটা। এই জঙ্গল, তার চারপাশ প্রমোদের হাতের তালুর মতো চেনা। সেই নকশাটা নিয়ে পড়েছে। একটা টুকরো কাগজে কাটছে কিছু আঁকিবুকি। সময় পার হয়ে চলেছে নিজের গতিতে। বাইরের সন্ধে গড়িয়ে রাতের দিকে চলেছে। শীতের কামড়ও বাড়ছে, আর চারজন লোক বসে আছে কোনো এক গুপ্তধনের উদ্ধারের আশায়। হঠাৎই তাদের কানে এসে লাগলো পায়ের শব্দটা। কেউ যেন পাতা মারিয়ে আসছে। প্রমোদ তড়িঘড়ি নিভিয়ে দিল আলোটা। পাতা মারিয়ে আসার শব্দটা বাড়ছে। বিকাশ কাঠের দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। টর্চের তীব্র আলোটা পড়েছে ট্রাকের উপর। বিকাশ বুঝল বিপদ দোরগোড়ায় উপস্থিত। চাপা স্বরে সে বলল, সর্বনাশ হয়ে গেছে মনে হচ্ছে। প্রমোদ চোখ একটু বড় করে জিজ্ঞাসা করল, বিকাশ, কি হয়েছে রে? পুলিশ
পুলিশ? মানে কিভাবে? তুই যে বললি। জানি না, ট্রাকটা চেক করছে, যদি রক্তের দাগ দেখতে পায় তাহলেই। একটু পরেই দরজায় ভারী লাঠি ঠোকার শব্দ শোনা গেল। কড়কড়ে একটা গলা শোনা গেল বাইরে থেকে। বেরিয়ে আয় বাবা, কি লুকোচুরি খেলা চলছে দেখি। কিরে, বের হবে নাকি গোলাগুলি ছুটতে হবে? আবারও এক মুহূর্ত নিস্তব্ধতা। বিকাশ দেখল পুলিশটার হাতে পিস্তল উদ্যত হচ্ছে। তার মানে সত্যি সে গুলি ছুড়বে। ঝড়ের বেগে দরজা খুলে বের হলো বিকাশ। হাউমাউ করে বলল, সরি স্যার, সরি, গুলি করবে না। এই যে আমি ওই ট্রাকটা আমারই। ট্রাকটা এখানে রেখে কি করছিস? কাঠ পাচার করবি নাকি? না স্যার, বিশ্বাস করুন, আমি ওরকম না। ওই মানে গাটা একটু কেমন লাগছিল, রাতে ভালো ঘুম হয়নি, তাই বিশ্রাম নিচ্ছে একটু। পুলিশটা ভ্রু কোঁচকাল একটু, তারপর মৃদু স্বরে বলল, ঠিক আছে, এখান থেকে এক্ষুনি চলে যা। আজ রাতে সাহেব টহলে বেরোবে কিন্তু। বলে চলে যেতে গিয়েও ট্রাকের কাছে গিয়ে থেমে গিয়ে বলল, এই তো ট্রাকে কি আছে রে? কই দেখি, ডালাটা নামাতো। কিছু না স্যার, একদম ফাঁকা, একদম ফাঁকা, বাড়ি ফিরছি তো। ফাঁকা? কই দেখি একবার। সত্যি বলছি স্যার, কিচ্ছু নেই, একদম ফাঁকা। ডালাটা নামা এক্ষুনি। বিকাশ বুঝতে পারল না ঠিক কি করা উচিত, কিন্তু এই পুলিশটার সাথে এই মুহূর্তে তর্ক করা মানে আরো বিপদ বাড়ানো। তাছাড়া যদি কোনোভাবে চালা ঘরের ভেতরের ব্যাপার স্যাপার জানতে পারে তাহলে তো ঝামেলার এক শেষ, সোজা হাজতে পুড়ে দেবে সব কটাকে। তাই দ্রুত এগিয়ে এসে সে খুলল ডালাটা। পুলিশের টর্চের আলো ফাঁকা ডালায় এদিক ওদিক ঘুরল। হঠাৎই থেমে গেল রক্তের দাগ দেখে। কড়কড়ে গলায় বলল, এই রক্তের দাগ কিসের? বিকাশের বুকে এখন হাতুড়ি পড়ছে। সে বলল, রক্ত? রক্ত কোত্থেকে আসবে স্যার? একদম নাটক করবি না। কোনো লাশ টাশ কিছু শর্টকাটছিস নাকি? ওই ঘরের ভিতরে কি আছে? কই দেখি। আরে স্যার শুনুন না, ওটা আসলে একটা মুরগি, ওই রাস্তা পার হচ্ছিল আর আমিও পচাত করে। বিকাশের কথা শেষ হওয়ার আগেই পুলিশ অফিসার আধ ভেজা দরজাটা ঠেলা দিল। টর্চের আলোয় দৃশ্যমান হলো তিনজন। বাবা, মেলা বসেছে দেখছি। কি চলছে, জুয়া নাকি? সব কটাকে হাজতে পাঠাতে হবে বলে মনে হচ্ছে। বিকাশ ছুটে গিয়ে ঢুকলো ভেতরে। ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার জন্য কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ভারী কিছু আঘাতের শব্দ হলো। চমকে উঠল সকলে। পুলিশের হাতের টর্চটাও ছিটকে পড়ে গেল। অন্ধকারে ঢেকে গেল চারপাশ। প্রমোদ এমার্জেন্সিটা জ্বালালো। সেই আলোয় দেখা গেল দুটো দৃশ্য। পুলিশটি মাথা চেপে বসে পড়েছে, রক্ত তার হাত বেয়ে নামছে স্রোতের মতো। আর দুই, ঠিক তার পেছনে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি, হাতে তার লোহার রড। ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে সেখান থেকেও। বিকাশ কাঁপা কাঁপা স্বরে বলল, কে তুই? লোকটা মুখের কাপড়টা সরালো। একটা শিরশিরে হাসি প্রতিধ্বনিত হলো। বেয়ারা গলায় সে বলল, আমি চানু গো বিকাশ দা, চিনতে পারলে না? কিন্তু তুই এখানে কিভাবে? মানে আমি যেখানে আছি তুই? চানু হাত তুলে থামালো বিকাশকে। সব বলবো, আগে ব্যাটাকে ভালো বিছানা থেকে ঘুম পাড়িয়ে আসি, তারপর সব বলবো। পুলিশের অচেতন দেহটাকে কাঁধে তুলে চোখের নিমেষে অন্ধকারে চলে গেল চানু। ফিরে এলো দ্রুত। তারপর চালাঘরে ঢুকে বন্ধ করে দিল দরজাটা। উপস্থিত সকলেই যেন এই ঘটনায় পাথর হয়ে গেছে। তাদের দিকে তাকিয়ে চানু খ্যাক খ্যাক করে একটা হাসি নিয়ে বলল, আরে তোমরা যে সব পাথর হয়ে গেলে যে, এত ভয়ের কিছু নেই। আমার নাম চানু, তবে সবাই আমায় ছ্যাঁচড়া চানু বলেই ডাকে।
টাকা পয়সা নিয়ে আর ফেরতি না তো। যাই হোক, খুব টাকার দরকার পড়েছিল গো, তাই ভাবছিলাম বিকাশদার কাছে একটু ধার নেব। বিকাশদার খোঁজে যাচ্ছিলাম, দেখি বিকাশদা ট্রাক নিয়ে জঙ্গলে ঢুকছে। ডাকলাম, মালটা সারাই দিল না। মনে হলো কিছু ঘোটালা আছে। খুঁজতে খুঁজতে আমিও চলে এলাম। উপস্থিত চারজনে একে অপরের দিকে তাকালো। বুঝতে পারল না চানুকে ব্যাপারটা জানানো ঠিক হবে কিনা। বিকাশই শুরু করলো। দেখ চানু, তোকে টাকা দেব, সেই টাকা ফেরতও দিতে হবে না, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? টাকার জন্য চানু পাতাও থেকেও জল তুলে আনবে। তোকে কালি আর তুলি আনতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব। পারবি? হ্যাঁ পারবো, কিন্তু টাকাটা পাবো তো? দেখো, টাকাটা কিন্তু খুব দরকার বিকাশদা। মেয়েটার না একটা বড় ডাক্তার না দেখালেই নয়। পাবি পাবি, যা পাবি তাতে সারা জীবন তোর চলে যাবে। চানু এক পলক সকলকে দেখল, তারপর চলে যেতে গিয়েও থেমে বলল, ছটকে পড়ো না যেন আবার, তাতে কিন্তু ফল খারাপ হবে। চানু চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। প্রমোদ বলল, কালি তুলি কি হবে বিকাশ? বিকাশ এক মুহূর্ত কঠিন মুখ করে বসে রইল, তারপর মৃদু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, তুই কি কোনো পথ বের করতে পারলি? হ্যাঁ, মোটামুটি। এই দেখ, এটা জঙ্গলের বাইরের রাস্তা। এটা ধরে এই পথ দিয়ে গিয়ে ডান দিকের জঙ্গলটায় ঢুকতে হবে। জঙ্গলে উত্তর পশ্চিম কোণে এগিয়ে যেতে হবে এই লাইন বরাবর। এখানে দুলুং নদী, এই নদী পার হয়ে উঠতে হবে এই খাড়াই পথে। আমার অনুমান এই পথে উঠলেই পাবো জোড়া পাহাড়। কিন্তু বিকাশ, তুলি কেন লাগবে বুঝলাম না। বিকাশ আবারও একটু গম্ভীর হলো, তারপর বলল, এই ম্যাপ নকশা সব ছিঁড়ে ফেলতে হবে এক্ষুনি। ছিঁড়ে ফেলতে হবে মানে? ভেবে দেখ, এই ম্যাপ বা নকশা যা কিছু, এগুলো কার কাছে রাখবি? পুলিশ এমনিতেই চোরা কারবারিদের জন্য আমাদের খুঁজছে, তারপর দুটো খুন। তাই যার কাছে রাখবি, যদি সে ধরা পড়ে তবে ম্যাপ নকশা সব পুলিশের নাগালে চলে যাবে। তাই আমি চাইছি সেটা চারজনের কাছেই থাক। কিন্তু কিভাবে নকশাটা 4 টুকরো করে? না, চারজনের পায়ের তলায়। প্রমোদ, তুই নকশা আঁকবি। 4টে ধাপে করতে হবে নকশাটা। রাসবিহারী 1, রঞ্জন 2, প্রমোদ 3 আর আমি 4। রঞ্জন কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই চানু এসে হাজির হলো। হাঁপাতে হাঁপাতে বলল, এনেছি কালি তুলি। এই নাও। ও হ্যাঁ, একটা কথা, পুলিশ জঙ্গলে টহল মারতে বেরিয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল ছাড়তে হবে, কিন্তু হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। বিকাশের মুখ এক মুহূর্ত ছাই রং হয়ে গেল। সে বলল, জানো, তুই বাইরে পাহারা দে, কিছু বুঝলেই সংকেত দিবি। প্রমোদ, তুই চটপট কালি তুলি নিয়ে যেভাবে বললাম সকলের ডান পায়ের তলায় আঁকতে শুরু করতো নকশাটা। এই পর্যন্ত বলে প্রমোদ থামল। বিনয় কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, তারপর গুপ্তধন উদ্ধার করলেন কিভাবে? সবটুকু উদ্ধার করতে পারিনি, বলতে গেলে 1/3 হয়তো পেরেছি, কিংবা তার চেয়েও কম। বাকিটা নটরাজের কাছেই রয়ে গেছে। মানে? প্রমোদ কিছু বলতে যাচ্ছিল, তখনই জানালার কাঁচ ভেঙে একটা ভারী পাথর আছড়ে পড়ল মেঝেতে। রমেশ সোফা থেকে লাফিয়ে উঠে দৌড়ে গেল। বিনয়ও দৌড়ালো। দেখল একটা বেটে মতো লোক পাঁচিলের দিকে দৌড়াচ্ছে। রমেশ আরো জোরে দৌড়ালো লোকটাকে ধরার জন্য। দূরত্ব কমছে তাদের। লোকটা প্রাণপণে দৌড়াচ্ছে পাঁচিলটা টপকানোর জন্য। রমেশ প্রায় বাঘের মতো লাফ দিয়ে ধরল লোকটাকে। লোকটার মুখে মুখোশ আটা। মুখোশটা খোলার জন্য হাত বাড়ালো রমেশ, কিন্তু তখনই ধারালো কিছু যেন তীব্র বেগে বুলিয়ে গেল তার হাতে। শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল। লোকটা এই সুযোগটাকে যেতে দিল না, সজোরে ধাক্কা দিল রমেশকে। রমেশ প্রায় ছিটকে পড়েই যাচ্ছিল। বিনয় ছুটে গিয়ে ধরল তাকে। লোকটাও এক লাফে পাঁচিলে উঠে উল্টো দিকে রাস্তায় অদৃশ্য হয়ে গেল। বিনয় বলল, তোর তো হাত কেটে গেছে, রক্ত ঝরছে তো। ওই ব্লেড জাতীয় কিছু চালিয়েছে। চল এক্ষুনি ব্যান্ডেজের ব্যবস্থা করতে হবে। না, ব্যান্ডেজ লাগবে না,
সামান্য একটু কেটেছে, মলম জাতীয় কিছু লাগালে ঠিক হয়ে যাবে। গোলমাল শুনে ছুটে এসেছে গেটকিপার, চাকর সহ প্রমোদও। সকলের চোখে মুখে চাপা উত্তেজনা। বিনয় রমেশকে নিয়ে ভেতরে যেতে যেতে চাপা স্বরে প্রমোদকে বলল, এটা নিয়ে হট্টগোল বাড়াবেন না, আর একটু অয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। প্রমোদ নির্দেশ মতো সকলকে বুঝিয়ে দিয়ে ফিরে এলো ঘরে। রমেশের হাতে মলম লাগানো হলো। বিনয় এগিয়ে মেঝেতে পড়ে থাকা পাথরের টুকরোটাকে তুলে নিল। তাতে একটা কাগজ সুতো দিয়ে বাঁধা। খুলল কাগজটা। কাগজে ফুটে উঠল একটা বাক্য, বিদায় বন্ধু। বিনয় মৃদু গম্ভীর স্বরে বলল, পাখি পালাচ্ছে পাহাড়ে। মানেটা বলছি, তার আগে আপনার পায়ের তলায় নকশাটা দেখতে চাই। প্রমোদ বিছানায় বসে ঢোলা পাজামাটা তুলল কিছুটা। বিনয় আর রমেশ দেখল প্রমোদের পায়ের তলায় লম্বালম্বি একটা লাইন টানা। তাতে বেশ কিছু পয়েন্ট মার্ক করা আছে। রমেশ ভ্রুকুচকে বলল, আচ্ছা, ওই দাগ এতদিন কারোর চোখে পড়েনি? বিনয় কোনো উত্তর দিল না, বরং বিড়বিড় করে বলল, এটা থার্ড পয়েন্ট, কিন্তু আগায়ও না গোড়ায়ও না। তাহলে কিভাবে হবে নটরাজ দর্শন? নজরে পড়লে কি আর রক্ষে ছিল রমেশ বাবু? তারপর বিছানা ছেড়ে উঠল, আলমারি খুলল ভেতরের লকারও। ভেতর থেকে বের করে আনলো এক টুকরো কাগজ। কাগজটা কিছুটা হলেও হলদেটে হয়ে গেছে। সেটা বিনয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখুন তো এটাতে কাজ হবে কিনা। কিসের কাগজ এটা? মনে আছে সেই সন্ধ্যেতে বিকাশ নকশাটা দিয়ে পাথরের হদিশ খুঁজতে বলেছিল? আমি এক টুকরো কাগজে সেটা সমাধানের চেষ্টা করছিলাম। এটা সেই কাগজ। নকশা ছিঁড়ে ফেললেও আমি এটা রেখে দিয়েছিলাম। আমি মনে করি এটাই আমার লক্ষ্যে আসার পথ। দেখুন যদি কোনো কাজে টাজে লাগে, তবে ওটিকে কিন্তু ফেরত দিতে হবে কাজ মিটলে। হ্যাঁ, অবশ্যই। আপনার লক্ষ্যে আপনার কাছেই থাকবে। বিনয় কাগজটা ভাঁজ করে পকেটে রাখল। তারপর রমেশের দিকে তাকিয়ে বলল, যত তাড়াতাড়ি পারিস ট্রেনের টিকিট কাট, পারলে আজ রাতেই। আজ রাতেই টিকিট? কিন্তু কোথায়? পাহাড়ে নটরাজের দর্শনে যাব। কে প্রমোদ সঙ্গে যাবেন তো নাকি? বিলকুল। স্টেশন থেকে নেমে একটা ট্রেকার নিল ওরা। ঘন্টাখানেক যাওয়ার পর একটা জায়গায় থামালো ট্রেকারটাকে বিনয়। নামলো তিনজনে। প্রমোদ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু বিনয়বাবু, আমরা যে জায়গা থেকে যাত্রা শুরু করব সেটা আরো খানিকটা সামনের দিকে যেতে হবে। জানি, কিন্তু আপনি হয়তো আমাদের পিছনের গাড়িটাকে খেয়াল করেন। কথা বলতে বলতেই গাড়িটা আওয়াজ তুলে বেরিয়ে গেল। গাড়ির কাছে মুখ ঠেকে বসে আছে একটা লোক। লোকটাকে ভীষণ চেনা লাগলো রমেশের। বিনয় তিনজনকে নিয়ে রাস্তার ধারের গাছের আড়ালে লুকিয়ে গেল দ্রুত। গাড়িটা চলে গেলে একটা সিগারেট ধরালো সে। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, প্রমোদবাবু, আপনার মহামান্য বন্ধু আপনাকে কাল রাতেই বিদায় জানিয়েছে। তার মানে সেও বেপরোয়া গুপ্তধনের বাকি অংশ উদ্ধারে রত। হয়তো টাকার লোভ দিয়ে দু একটা দোষরও জুটিয়েছে। কিন্তু নকশার একটা অংশ তো প্রমোদ বাবুর পায়ের তলায়। তাহলে আমাদেরকে এখানে টেনে আনা একটা চালাকিও হতে পারে। তাই তো এই সাবধানতা। প্রমোদবাবু, বাড়ির লোকজনদের যেটা বলতে বলেছিলাম বলেছেন তো? হ্যাঁ, সবাইকে বলেছি যে আমি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছি। গুড। বেশ, চলুন হাঁটতে হাঁটতে আপনার গল্পের শেষ অংশটা শোনা ফেলি। আবারও হাঁটা দিল তিনজনে। প্রমোদ বলতে শুরু করলো গল্পের শেষ অংশটা। আমরা সেদিন রাতে সকলে মিলে অনেক আঁকাবাঁকা পাহাড়ি পথ আর নদী পেরিয়ে পৌঁছালাম জোড়া পাহাড়ের গোড়ায়। বিকাশের ট্রাকে চেপে গিয়েছিলাম সকালে। সে ট্রাকটা রাখলো আর বিকাশ গড়িয়ে পড়লো পাহাড় থেকে।
আমরাও যেটুকু পেলাম সেগুলো নিয়ে গা ঢাকা দিলাম। হাঁটতে হাঁটতে তারা তিনজনেই পৌঁছে গেল দুলুং নদীর ধারে। খরস্রোতা নদী, জল ছুটে চলেছে বিদ্যুৎ বেগে। স্রোতের শব্দে চারপাশের বাকি শব্দ যেন চাপা পড়ে যাচ্ছে। ভাঙাচোরা সেতুটাকে এক পলক জরিপ করল বিনয়। প্রমোদ বলল, কিন্তু নদী পার হওয়ার তো আরো একটা সেতু আছে, লোহার তৈরি। ওই যে সাবধানতা। বেশ প্রমোদবাবু, এখন কোমরে দড়িটা বাঁধুন তো দেখি। কেন দাদা, কোন অপরাধে কোমরে দড়ি পড়াচ্ছে? চেহারার যে অবস্থা করেছেন আপনার, এই চেহারা ওই দুর্বল সেতু নিতে পারবে বলে মনে হচ্ছে না। একসাথে তিনজনকে নদীতে সাঁতার কাটতে হবে। তিনজনই কোমরের শক্ত দড়ি বেঁধে এক পা করে সেতুটাকে পেরিয়ে চলল। সেতুটা মচমচ আওয়াজ তুলে দুলে উঠল। রমেশ দৃষ্টি ফেলল নিচে, ছুটে চলা ওই খরস্রোতা নদীর দিকে। বুক যেন এক মুহূর্তের জন্য ফাঁকা হয়ে গেল। অতি সন্তর্পণে পা বাড়াল সে। আর একটু পরে মচাং করে একটা শব্দ হলো, সাথে প্রমোদের আর্তনাদ। সাবধানে প্রমোদবাবু। রমেশ দেখল একটা পাটাতন খুলে পড়ে গেছে, আর সেখানেই প্রমোদের একটা পা ঢুকে গেছে বেশ খানিকটা। বিনয় ও রমেশ অতি সাবধানে এগিয়ে এলো। দুজনেই প্রমোদের দুহাত ধরে হ্যাঁচকা টান দিল, আর প্রমোদের ভারী শরীরটা একটা ঝাঁকুনি খেয়ে ওপরে উঠে এলো। সেতুটা দুলে উঠল। আবারও আরো সাবধানে প্রায় গুটি গুটি পায়ে পার হলো সেতুটা। প্রমোদ একটা বড় পাথরের ওপর বসে একটু দম নিল। আলগা হাসি নিয়ে বলল, ভাগ্যিস কোমরে দড়ি বাঁধা ছিল, না হলে এতক্ষণে পগার পার। বিনয় টুকরো কাগজটা একবার পর্যবেক্ষণ করল, তারপর মৃদু গম্ভীর স্বরে বলল, প্রমোদবাবু, এবার তো ডান দিকের খাড়ায় পথ ধরতে হবে নাকি? প্রমোদ একবার মুখ তুলে তাকালো, একটা দম ছেড়ে বলল, হ্যাঁ, ওটা বলেই তো মনে হচ্ছে, যদিও আমি কিন্তু 100% নিশ্চিত নই, আগে থেকেই বলে দিলাম। আবারও তিনজনে হাঁটতে শুরু করলো। খাড়াই পথ অতিক্রম করতেই নজরে পড়ল জোড়া পাহাড়। নামতে শুরু করলো জোড়া পাহাড়ে পৌঁছানোর জন্য। জোড়া পাহাড়ের কাছে পৌঁছে তারা দেখতে পেল গুহা। প্রমোদ লাফিয়ে উঠল, এটাই 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 সেই গুহা যার ভেতর রাজার ধন। রমেশ দেখল গুহার মুখটা বেশ ছোট, হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। ঢুকতে গিয়েও রমেশ থেমে গেল। প্রমোদ ভ্রুকুচকে বলল, কি হলো রমেশ ভাই, থেমে গেলে কেন? কেউ যেন গুহর ভেতরে আছে বলে মনে হলো, পায়ের যেন শব্দ পেলাম। রে, গুহার ভেতর কেউ কিভাবে থাকবে? তবে কি জানু আগে? না, সেটা সম্ভব নয়। আমরা ভাঙা সেতু ধরে অনেকটা পথ কম করে এসেছি। আরও ভিতরে তো ঢোকা যাক, তারপর মুখোমুখি হওয়া যাবে। না, নিরস্ত্র অবস্থায় যাওয়াটা একদমই ঠিক হবে না। রমেশ, তুই এই ছোড়াটা রাখ, আমি পিস্তল নিলাম। আর আপনি প্রমোদবাবু কি নেবেন একটু বলুন তো। বিনয় একটা মশাল জ্বালালো, তারপর প্রমোদকে দিয়ে বলল, এই যে এটাই আপনার অস্ত্র, চলুন এবার ঢুকে পড়া যাক। গুহার মুখ সরু হওয়ায় হামাগুড়ি দিয়ে ঢুকতে শুরু করলো তিনজনে। বেশ কষ্টসাধ্য কাজ বলেই মনে হলো রমেশের। সোজা হয়ে দাঁড়াবার কোনো উপায় নেই। তা হলে ধারালো পাথরের বের হয়ে আসা মুখে আঘাত লাগছে জোরে, শরীর কেটে যাচ্ছে, পায়ের নিচের পাথরও এবড়ো খেবড়ো, চলা ভীষণ মুশকিল। কিছুটা ঢোকার পর আরও বিপত্তি শুরু হলো। পাহাড়ের কোনো ফাটল দিয়ে নেমে আসছে জলের ধারা, ফলে পাথর পিচ্ছিল হয়ে গেছে, পা রেখে চলা অসম্ভব হয়ে যাচ্ছে। প্রমোদ একবার হুমড়ি খেয়ে পড়ে যেতে যেতে কোনো রকমে সামলে নিল। আরও কিছুটা ঢোকার পর থামলো তারা। প্রমোদ একটু দম নিয়ে বলল, যদ্দূর মনে পড়ছে সামনে একটা চত্বর আছে, তারপর সিঁড়ি ধরে নামতে হবে। বিনয় এক মুহূর্ত কঠিন মুখে দাঁড়ালো। তার চোখ ঘুরছে লাটাইয়ের মতো, সে যেন কোনো কিছুর আভাস পাচ্ছে।
রমেশের চোখেও পড়েছে সেটা। তার শরীর আপনা হতেই টান টান হয়ে গেল, আর ঠিক তখনই সে অনুভব করল কোনো কিছু যেন তার পা বেয়ে উঠছে। একটা হিম শীতল অনুভূতি গোটা দেহে ছড়িয়ে পড়ছে। নিজের স্নায়ু শক্ত করে সে সজোরে পাটা ঝাঁকুনি দিল, আর বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল একটা বড় ছুঁচো। হেসে উঠল সকলে। বিনয় ধারালো হাসি নিয়ে বলল, বুঝেছিস তো কেন এই গুহাটাকে এই গুপ্তধনের জন্য বাছা হয়েছিল? রমেশ আলতো মাথা নাড়ল। উঁচু নিচু পাথরের পথ ধরে হাঁটতে শুরু করলো তারা। কিছু দূর যেতেই চোখে পড়ল একটা প্রশান্ত চত্বর। সেখান থেকে নেমে গেছে সিঁড়ি, বেশ কয়েকটা ধাপ। রমেশ পা বাড়াতে যাবে, তখনই প্রমোদ চিৎকার করে উঠল, এই কে ওখানে? চকিতে ঘুরল রমেশ আর বিনয়। একটা পাথর ডান দিকের অপেক্ষাকৃত উঁচু জায়গা থেকে গড়াতে গড়াতে নেমে এলো প্রমোদের দিকে। রমেশ সজোরে ধাক্কা দিল প্রমোদকে। পাথরটা চত্বরের উল্টো দিকের দেওয়ালে গিয়ে আছড়ে পড়ল। প্রমোদ ছিটকে পড়েছে পাথরের চত্বরে, ছিটকে পড়েছে মশালটাও। তবে ভাগ্য সুপ্রসন্ন, সেটা নিভে যায়নি। প্রমোদ মুখে আওয়াজ ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের মনে তখনও বলে চলেছে, একটা লোক এখানে দাঁড়িয়েছিল। বিনয় ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, লোক কে? জানো? না, জানু না, এই অন্য লোক। বিনয় পিস্তলটা শক্ত মুঠোয় ধরে এগিয়ে যেতে যেতে রমেশকে উদ্দেশ্য করে বলল, তোরা এখানে অপেক্ষা করতো, আমি একবার চট করে দেখে আসি। বিনয় ডান দিকের পাহাড়ি ঢিবিটার দিকে এগিয়ে গেল। রমেশ আর প্রমোদ অপেক্ষা করতে লাগলো, শরীর টান টান করে। বেশ কসরত করে ওপরে উঠল বিনয়। সেখানে ছোট ছোট দুটো পাহাড়ের খাঁজ সামনের জায়গাটাকে আড়াল করে রেখেছে। কাউকে দেখতে না পেয়ে সে নেমে এলো। কিন্তু বিনয় যদি আরো একটু জরিপ করত, তাহলে দেখতে পেত বেশ কয়েক জোড়া চোখ তাকেই অনুসরণ করছে। সিঁড়ি ধরে নামতে তারা দেখল অপেক্ষাকৃত সমতল একটা চত্বর। বেশ কিছু পাথরের টুকরো ইতিউতি পড়ে আছে। ডান দিকে একটা পাথরের বেদি, ঠিক তার উল্টো দিকে একটা কাঠের বাক্স। ডলার উপরেও পাথরের কিছু টুকরো। বিনয় সেটার দিকে এগিয়ে যেতেই প্রমোদ বলল, বাক্স ফাঁকা, ওতে যা কিছু রাখা ছিল সেগুলো আমারই। মানে? ও, বুঝেছি। কিন্তু নটরাজ কোথায়? নটরাজের খোঁজ আমরাও পাইনি। বিনয়ের মুখ এক মুহূর্ত কঠিন হয়ে গেল। রমেশ মৃদু স্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা বিনয়দা, একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, জিজ্ঞেস করতে পারি? করে ফেলো। এরকম পরিত্যক্ত ভয়ানক গুহার ভেতরে কে এত ধন সম্পদ রাখলো? হ্যাঁ, এই প্রশ্নটা আমাকেও নাড়া দিয়েছিল, তাই খোঁজ নিতে শুরু করি। বহু পুরনো একটা পত্রিকায় যেটুকু হদিশ পেয়েছি, এখানে একসময় চোরা কারবারিতে নাম করে জগদীশ রাজবংশী। চোরা কারবারির সাথে ছিল লুঠোথরাজ। জগদীশ ছিল মহাদেবের উপাসক। সে তার দরবল নিয়ে থাকতো এই জোড়া পাহাড়ে। আমার অনুমান জগদীশই এই গুহাতে তার ধনসম্পদ লুকিয়ে রাখত। কিন্তু ওই জগদীশের কি হলো? সঠিক কোনো তথ্যই নেই। কেউ বলে অজানা রোগে মারা গিয়েছে, কেউ বলে পুলিশই তাকে গুম করে দিয়েছে। প্রমোদবাবুর বলা গল্পে সেই ছেলেটির কথা মনে আছে যে বিকাশের ট্রাকে চাপা পড়ে? ছেলেটির নাম সুরজিৎ শাসমল। আমি যে পত্রিকার কথা বলছি সেই পত্রিকার সম্পাদক। সে খুব সম্ভবত গুপ্তধনের সন্ধান পায় এবং সেটা উদ্ধারের চেষ্টাতেই এসেছিল। কিন্তু তারপর তো, যাই হোক, এখন আমাদের নটরাজের দর্শন পেতে হবে। কিন্তু সেটা কিভাবে? ও ইয়েস 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 আচ্ছা প্রমোদবাবু, ছোট নটরাজের মূর্তিটার কি হলো, যেটা ওই বেদিতে বসাতেই নাকি গুহা পাহাড় সব কাঁপতে শুরু করে? ঠিক জানি না দাদা, বিকাশ ওটা পাথরের বেদিতে বসাতেই তো। বিনয় এক মুহূর্ত কঠিন মুখ করে ভাবল, তারপর রমেশকে উদ্দেশ্য করে বলল, জলদি চারপাশের টুকরো পাথরগুলো সব সরা। আমার মন বলছে ওইখানেই থাকবে সেই মূর্তি। দুজনেই দ্রুত শুরু করলো পাথরের টুকরোগুলো সরাতে। প্রমোদও হাত লাগালো। আর একটু পরে রমেশ চিৎকার করে উঠল, ওরে বাপরে! বিনয় চমকে দেখল একটা
একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে, আর ঠিক তার পাশেই পড়ে আছে সেই নটরাজের ছোট্ট মূর্তিটা। বিনয় আলগা হাসি নিয়ে বলল, ওরে রমেশ ভাইটি, ভয় পাসনি, ওটা মহাদেবের অনুচর, গুপ্তধন পাহারা দিচ্ছে। রমেশ ছোড়াটা উদ্যত করল সাপটাকে মারার জন্য। বিনয় বাধা দিল তাকে। একটা ছোট পাথরের টুকরো নিয়ে সেই সাপটার পাশে ছুড়ল। সাপটাও ফনা গুটিয়ে দ্রুত মিলিয়ে গেল অন্ধকারে পাহাড়ের খাঁজে। রমেশ, গুপ্তধনের সেই ছড়াটা মনে আছে তো? বলতো দেখি। দুই পাহাড়ের মাঝখানে ঘুমিয়ে আছে নটরাজ। রাজার ধন লুকিয়ে সেথায় তুলে আনাই তোমার কাজ। বিনয় আরো একটুক্ষণ অপেক্ষা করল, তারপর তুলে নিল নটরাজের মূর্তিটা। কিন্তু এরপর কি? কঠিন মুখ করে ভাবল বিনয়। তারপরে লাফিয়ে উঠল, চিৎকার করে রমেশকে বলল, আরে পাহাড় মানে সত্যিকারের পাহাড় নয়, খেয়াল করে দেখ, একদিকে পাথরের বেদি, অন্যদিকে কাঠের বাক্সটা পাহাড়ের মতন বসে রয়েছে, আর ঠিক তার মাঝখানে অর্থাৎ মেঝের ওই অংশে কোথাও আছে নটরাজের হদিশ। বিনয় তীক্ষ্ণ চোখে জরিপ করল মেঝেতে, তারপর আবারও লাফিয়ে উঠল। ওই দেখ রমেশ, অস্পষ্ট চক্রের দাগ। দেখ, ঠিক নটরাজের মৃতরত মূর্তির পিছনে যেমন থাকে ঠিক সেরকম। এইবার খেলা দেখ। বিনয় নটরাজের মূর্তিটা নিয়ে সেই চক্রের মধ্যে বসালো, তারপর চাপ দিল জোরে, আর তখনই ঘর ঘর শব্দ করে সরে গেল পাহাড়ের দেওয়ালের একটা অংশ। আর চোখের সামনে ঝলসে উঠল হাজারো সূর্যের আলো। কালো পাথরের বেদিতে দাঁড়িয়ে আছে নটরাজ, চারপাশে রাশি রাশি সোনা দানা মণি মুক্তা। সেদিকে তাকিয়ে বিভোর হয়ে গেল রমেশ। বের করে সে বলল, নটরাজের গুপ্তধন। যা যা সমস্ত কিছু চটপট ব্যাগে পুড়ে ফেল, তারপরে গুহা ছাড়তে হবে দ্রুত। রমেশ পা বাড়াতে গেল, আর ঠিক তখনই বজ্র গম্ভীর গলাটা শোনা গেল, দাঁড়াও রমেশবাবু, কোথায় যাচ্ছ? ও গুপ্তধনে হাত দেওয়া মানেই সাক্ষাৎ মৃত্যু। রমেশ চমকে দেখল প্রমোদের দুহাতে দুটো উদ্যত পিস্তল, সেগুলো তাক করা আছে বিনয় আর তার দিকে। রমেশ বিদ্যুৎ বেগে হাতে ধরা ছোড়াটা ছুড়ে দিল প্রমোদকে লক্ষ্য করে। প্রমোদ শরীরটা একটু সরিয়ে নিল, ছোড়াটা গিয়ে গাঁথল উল্টো দিকের দেওয়ালে। প্রমোদ অট্ট হাসিতে ফেটে বলল, কোনো উপায় নেই রমেশবাবু। বিনয়বাবু, কোনো উপায় নেই। দুটো পিস্তলের দুটো গুলি আপনাদের ঝাঁঝরা করে দেবে, পড়ে থাকবে দেহটাই পাহাড়ে। আর আমি নটরাজের গুপ্তধন নিয়ে সটান চম্পট। সেটি যে হওয়ার নয় প্রমোদবাবু, খেলা অন্যদিকে ঘুরে গেছে। রমেশ প্রমোদ দুজনেই তাকিয়ে দেখল পুলিশ অফিসার প্রমথেশ তার দলবল নিয়ে কখন যেন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। তাদের প্রত্যেকের হাতেই আধুনিক অস্ত্র। লক্ষ্য সকলেরই প্রমোদ নামক এক নর রাক্ষসকে। রমেশ যেন ভেবাচাকা খেয়ে গেল। বিনয় ঠোঁটের ডগে ধারালো হাসি নিয়ে বলল, প্রমোদবাবু, অভিনয় আপনি ভালোই করেছিলেন, কিন্তু বিনয় বোসের চোখকে ফাঁকি দিতে আপনি পারেননি। গল্প তো ভালোই শুনিয়েছিলেন, কিন্তু একটা মিথ্যে যে ধরিয়ে দিল আপনাকে। ম্যাপটা আপনি আঁকেননি, কারণ আপনি লিখতেই পারেন না। ধন্যবাদ প্রমোদবাবু। প্রমথেশবাবু, আপনি আপনার লোকজনদের বলুন আপনার এই অতিথির সেবার যেন ব্যবস্থা করে। আমরাও এই ধনসম্পদের একটা ঠিকানা লাগাই। সুরজিৎ শাসমল মৃত্যুর আগে বলে গিয়েছিল এগুলো যেন মানুষের কাজে লাগে। আশা করি সেটার ব্যবস্থাই হবে। আর হ্যাঁ প্রমথেশবাবু, আপনাকে বলেছিলাম না একদিন নিজে থেকেই ঝামেলাতে জড়াতে ইচ্ছে হবে, নিজে থেকেই সেই জড়িয়ে ফেললেন তো। তা যা বলেছে, যা ভোগান্তি গেল, এই পাহাড়ে ঘুরে বেড়াতেই জীবন বেরিয়ে গেল। তবে যাই বলেন বিনয়বাবু, আপনার রাশি কিন্তু ঝামেলারই। প্রমথেশবাবু প্রমোদকে নিয়ে চলে যাওয়ার পরেও
রমেশ অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। প্রমোদের চোখে যেন আগুন জ্বলছে, সবকিছু যেন তালখোল পেকে গেছে। রমেশ মৃদু স্বরে বলল, আমি তো কিছুই বুঝতে পারলাম না বিনয়দা, এসব কি হলো? আরে সব বুঝিয়ে বলবো, আগে তো নটরাজের ওই গুপ্তধনের সঠিক ব্যবস্থাটা করি, তারপর বাড়ি ফিরে চা খেতে খেতে না হয় গল্পের শেষ অংশটুকু বুঝিয়ে দেওয়া যাবে। চল চল, কাজে লাগতে হবে। সোফায় বেশ কৌতূহল নিয়েই বসেছিল রমেশ। পাশে বসে আছে প্রমথেশ বাবু। বিনয় বেশ কয়েক কাপ চা এনে রমেশ আর প্রমথেশ বাবুকে দিতে দিতে বলল, আপনি ভীষণ কৌতূহলী দেখছি, আর আপনাদের বেশিক্ষণ অপেক্ষা করাবো না। এই চা খেতে খেতেই গোটা গল্পটা তাহলে বুঝিয়ে বলছি আপনাদের। বিনয় আরাম করে চায়ে একটা চুমুক দিল, তারপর বলতে শুরু করলো মৃদু স্বরে, রমেশ, একবার ভেবে দেখ, যে খুনি নৃশংসভাবে আগের 3টে খুন করলো, সে প্রমোদ বাবুর বেলায় তার ঘরের সামনে এসে গল্প করতে শুরু করলো। আসল ব্যাপারটা হলো 4 জনেই নটরাজের গুপ্তধনের যেটুকু অংশ আনতে পেরেছিল সেটুকু দিয়ে এই কলকাতায় কাঠ হাঁকা দেয়। তারপর যে যার মতো করে ব্যবসা শুরু করে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু প্রমোদ রঞ্জনের ব্যবসার ভরাডুবি হতে শুরু করলো। এদিকে ক্যাসিনো নেশায় সে একেবারেই মত্ত। ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য হতে শুরু করলো, বাজারে দেনা। এমত অবস্থায় হঠাৎই তার সঙ্গে দেখা হয়ে গেল চানুর। চানু জেল থেকে ছাড়া পেয়ে এসেছে ওদেরকে খুঁজতে। তার অনেক হিসেব বাকি। প্রমোদের সাথে এক প্রস্থ তর্ক বিতর্ক হলেও প্রমোদ তাকে গুপ্তধনের কথা বলে এবং ম্যানেজ করে তাকে। চানু রাজি হয়। লোভ তো মারাত্মক জিনিস, সেটা দিয়েই প্রমোদ বশ করে চানুকে। নকশা উদ্ধারে নামায় থাকে, আর চানু শুরু করে খুন করে নৃশংসভাবে পা কাটতে। বিনয় থামল, চুমুক দিল চায়, তারপর আবারও বলতে শুরু করলো, প্রমোদ হয়েছিল সব নকশা জোগাড় হলে কেটে পড়বে, তাই সেদিন রাতে চানুকে ডেকে পাঠাই, কিন্তু আমাদের উপস্থিতি বুঝতে পেয়ে নাটক করে। চানু এমনিতেই চালাক, ঠিক বুঝে নিল আর সঙ্গ দিল নাটকে। মিথ্যে করে খুনের অভিনয় করলো, আর রমেশ গুলি চালিয়ে ফেলার সুযোগে কেটে পড়ল। রমেশ আনমনে চুমুক দিতে দিতে বলল, তুমি বুঝলে কি করে? বুঝলাম যখন প্রমোদ গাড়ি গ্যারেজ না করে অপেক্ষা করতে লাগলো। পরের দিন খোঁজ নিতে গিয়ে দেখলাম আমার অনুমানই সত্য। প্রমোদের ব্যাংকের অবস্থা খুবই খারাপ। আর যখন সে গল্প শোনালো যে সে ম্যাপের নকশা এঁকেছে, তখন আমি আরও নিশ্চিত হলাম, কারণ সে ব্যাংকে টিপছাপ দিয়ে টাকাটা তুলতো। বুঝলাম কোনো ঝুঁকি না নিয়ে সির্ফ গল্প শুনিয়ে আমাদের দিয়ে নটরাজের গুপ্তধন উদ্ধার করতে চাইছে। অবশ্য নিজে চানুকে নিয়ে যে আদৌ উদ্ধার করতে পারবে এমন ভরসা ছিল না, তাই আমাদের সঙ্গে নিতে আগ্রহ দেখায়। নকশা সেই রাতে সে চালাকি করে নিজের কাছে রেখে দিলেও পথের হদিশ জোগাড় করা তার পক্ষে একেবারেই সম্ভব হয়নি। বাকিটা প্রমথেশ বাবুর পরিশ্রম। প্রমথেশ বাবু একটু নড়ে চড়ে বসলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, আমি প্রথমটা রাজি হইনি। পরে ভাবলুম দেখি একবার ঝামেলা বাবুর সঙ্গে গাঁট ছাড়া বেঁধে দলবল নিয়ে পৌঁছে গেলাম জোড়া পাহাড়ে, বিনয়বাবুর দেওয়া পথ নির্দেশ অনুযায়ী। আমরা বিনয়বাবুর কথা মতো আগেই গুহার ভিতর অপেক্ষা করি। দলের একজনের পায়ে লেগেই পাথরটা গড়িয়ে পড়েছিল, সরি তার জন্য। রমেশ বুঝতে পারল পাহাড়ি রাস্তায় পেরিয়ে যাওয়া গাড়িতে প্রমথেশ বাবুকেই দেখেছিল, তাই এত চেনা চেনা লাগছিল। রমেশ মৃদু স্বরে বলল, কিন্তু ওই লোকটা কে, যে সেদিন প্রমোদ বাবুর বাড়িতে পাথর ছুঁড়েছিল? সে আমারই লোক, বিনয়বাবুর নির্দেশেই গিয়েছিল। আপনাকে আঘাত করাটা অনভিপ্রেত, ক্ষমা চাইছি তাই। বেশ, আজ আসি, অন্য একটা ঝামেলায় যেতে হবে। প্রমথেশ বাবু চলে গেলেন। রমেশ চাই চুমুক দিল, কিছুটা চিন্তিত মুখে বলল, সবই তো বুঝলাম, কিন্তু এত কিছু ঘটে গেল, অথচ যে আসল কাণ্ডারি সেই চানু কোথায় গেল? বিনয় ঠোঁটে ধারালো হাসি ঝিকিয়ে উঠেই মিলিয়ে গেল। মৃদু স্বরে বলল,
জানো সব আমাকে জলের মতন পরিষ্কার করে দিয়ে হারিয়ে গিয়েছে জনসমুদ্রে। রমেশ কিছুই বুঝল না, চোখ বড় করে শুধু তাকিয়ে রইল। বিনয় সোফায় ঠেস দিয়ে চোখ বুঝল, মৃদু স্বরে ডাক দিল, কইরে চন্দন, আরো এক কাপ চা দিয়ে যা রে। একটি শীর্ণ চেহারার লোক 2 কাপ চা দিয়ে গেল। লোকটার চুল ছোট করে ছাঁটা, পোশাক কিন্তু ধোপ দুরস্ত। চা দুটো দিয়েই সে চলে যাচ্ছিল। রমেশ আরেক কাপ চা নিতে গিয়েও থমকে গেল। লোকটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে না, আর তার হাতে তালুতে উকি দিচ্ছে লাল রঙের একটা ক্রস চিহ্ন। বিনয় চোখ বুঝেই বলল, এও এক জেলবন্দি, ধরে নে এটাই ওর শাস্তি। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন হেমন্ত দত্তর কলমে নটরাজের গুপ্তধন। বিনয়ের চরিত্রে প্রীতম, রমেশের চরিত্রে রৌনিক, প্রমোদ ও বিকাশের চরিত্রে আমি সৌরভ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় রৌনিক, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধ্যে।